ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে ভারতের প্রতিক্রিয়া অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য দেয় না বাংলাদেশ সরকার। অন্যদের কাছ থেকেও একই আচরণ আশা করে ঢাকা। বিকেলে মন্ত্রণালয়ে তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র রফিকুল আলম। এ বিষয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাল মামুন। আপনাকে স্বাগত। বারবার ভারত যেই কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করছে, এর প্রতিকার কি হতে পারে? দেখুন, এর প্রতিকার তো কূটনৈতিক ভাবেই করতে হবে। যে কোনো কূটনৈতিক পদক্ষেপের বিপরীতে একটা শান্তিপ্রিয় দেশ হিসেবে আমাদেরকেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তো আমরা সম্প্রতি যে বিষয়টা দেখেছি, ধানমন্ডির ৩২ নম্বর ভাঙাকে কেন্দ্র করে ভারতের যে মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তিনি একটা মন্তব্য দিয়েছেন। আমি অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেটা আমি যদি ভুল না করি, সেখানে আমি একটু সার্চ করলাম, এই মুহূর্তে সেখানে আমি সেই স্টেটমেন্টটা খুঁজে পেলাম না। এখন সেটা আহ, সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে এটা কি তাদের অফিসিয়াল স্টেটমেন্ট, নাকি স্পোকস পারসন অনেক সময় নিজেরাও কথা বলেন। আপনি জানেন যে স্পোকস পারসন যিনি রণধীর জয়সওয়াল, তিনি একজন ইতিহাসের ছাত্র বলে আমরা জানি। কাজে সেই হিসেবে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর ভবনটা একটা ঐতিহাসিক ভবন। এটা ভেঙে ফেলা নিয়ে হয়তো বা তার এটা ব্যক্তিগত মন্তব্য থাকতে পারে। সেই হিসেবে আমরা যারা কূটনীতি নিয়ে কাজ করি, কারণ এটা বাইলেটারাল রিলেশনের যেন কোনো রকম ত্রুটি না হয়, তার জন্য আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে মন্তব্য করতে হবে। আর যেটা হলো যে যে কোনো বিষয়ে, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশে একটা সরকার পরিবর্তন হয়েছে, সেই সরকার পরিবর্তনের পরে দেশে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং যারা সরকার পরিবর্তন করেছে তারা বিভিন্ন ন্যারেটিভস নিয়ে কাজ করছে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেই ন্যারেটিভস এর পক্ষে বিপক্ষে দেশে এবং বিদেশেও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবং ইতোমধ্যেই কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের যে ভবন ভাঙা নিয়ে আমাদের সরকারি যে স্টেটমেন্ট দিয়েছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে এটা অনভিপ্রেত। যে কোনো একটা রাষ্ট্র যখন তার নিজের দেশের কোনো ঘটনা সম্পর্কে নিজেই বক্তব্য দেয়, তখন সেটা হয়তো বা অন্য দেশের সেভাবেই গ্রহণ করা উচিত। সেই হিসেবে আমরা বলবো যে ভারত যেটা মামুন, মন্তব্য আপনি কূটনৈতিকভাবে যেটি বলছিলেন যে সমস্যাটা সমাধানের, তো সেক্ষেত্রে দুদেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বা সরকার প্রধান পর্যায়ে এ বিষয়ে আলোচনা করার কোনো সুযোগ রয়েছে কি? দেখুন, এই যে দেশের ভেতরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেক দেশে কি বললো সেদিকে আমাদের নজর দেওয়ার পরিবর্তে আমরা আমাদের রাষ্ট্রটাকে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করব সেদিকে নজর দিলেই যথেষ্ট। কারণ আপনি যখন কোনো কাজ করবেন সেটা সমালোচনা হবেই। আপনি যে কাজ করছেন যেটা সঠিক কি সঠিক না, এটা ইতিহাস বলে দিবে, সময় বলে দিবে। কাজেই আমরা কেন আগ বাড়িয়ে ভারতের সাথে এই বিষয়ে আলোচনা করতে যাব? তারা তাদের স্ট্যান্ড থেকে মন্তব্য করেছে, তারাও একটা স্বাধীন রাষ্ট্র, তাদেরও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে একটা কানেকশন আছে, আবেগ আছে, জড়িত আছে। এই আবেগ, ইমোশন, ইতিহাস, বাস্তবতা, এগুলো থেকে তারা কোনো মন্তব্য করতেই পারে। আমি মনে করি যে ভারত কি ধরনের মন্তব্যগুলো এই দিকে নজর দেওয়ার পরিবর্তে আমাদের উচিত হবে আমরা কিভাবে আমাদের ন্যাশন বিল্ডিং এ আত্মনিয়োগ করতে পারি, কিভাবে আমাদের আমাদের ঐতিহাসিক স্থানগুলোকে সুরক্ষা করতে পারি, এবং আমাদের যে রাষ্ট্রটাকে কিভাবে আমরা গড়ে তুলতে পারি সেদিকে নজর দেয়া। আর যখন কূটনৈতিক কথাবার্তা হবে, আমি মনে করি যে যেহেতু ভারত আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, আমরা তো জানি কূটনীতিতে প্রতিবেশীকে তো পরিবর্তন করা যায় না। আহ কাজেই পাশাপাশি যেহেতু বাস করতে হবে, কাজে আমাদের এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে, কূটনৈতিক শিষ্টাচারের পরিচয় দিতে হবে। এবং যখন আমার দেশের সেক্ষেত্রে ভেতর, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের যে অবস্থা, সেটির যদি উন্নয়ন না হয়, তাহলে এখান থেকে কোনো পক্ষ বিশৃঙ্খলার কোনো সুযোগ নিতে পারে কি? এটা তো একটা ইউনিভার্সাল ব্যাপার, কারণ আপনি দেখবেন যে রাজনীতিতে শেষ কথা বলে কথা নেই। এবং আপনি জানেন যে বিশ্বের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি তো গ্লোবাল পলিটিক্সের থেকে কোনো বিচ্ছিন্ন না। কাজে প্রত্যেকটা রাষ্ট্রই তো আরেকটা রাষ্ট্রের সাথে যখন রিলেশন স্থাপন করে, তখন কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অ্যাক্টর থেকে তারা কিন্তু সুযোগ নিতেই পারে। কাজে আপনার রাষ্ট্রের ভেতরে যখন বিশৃঙ্খলা চলবে, তখন অবশ্যই বাইরের শক্তি সেখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করতেই পারে। কাজে সেই ক্ষেত্রে আমাদের ইন্টারনাল সিকিউরিটিকে এস্টাবলিশ করার জন্য আমরা যেন কোনো তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ বা কোনো পক্ষই যেন
আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সুবিধা না দিতে পারে, সেই জন্য আমাদেরকেই সতর্ক হতে হবে। আমরা যদি আমাদের জনগণের মধ্যে শৃঙ্খলা আনতে পারি এবং আমরা যদি ঐক্য করতে পারি এবং অবশ্যই আমাদের জাতীয় সম্পদগুলোকে আমরা যদি রক্ষা করি, তাহলে অবশ্যই বাইরের রাষ্ট্র কি বললো না বললো সেগুলো নিয়ে আমাদের খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তবে আমি মনে করি যে গ্লোবাল সিস্টেমে বর্তমানে রাষ্ট্রগুলো যেভাবে গ্লোবালাইজেশনের মধ্যে প্রক্রিয়া আছে, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো ঘটনাও কিন্তু আরেক রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয় না আসলে। আমরা গাজা নিয়ে মন্তব্য করি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে মন্তব্য করি, ভারতের এনআরসি তে যে আমাদের বাঙালিদের সমস্যা হলো সেটা নিয়ে আমরা মন্তব্য করি, এগুলো চলতেই থাকবে। কাজে আমি মনে করি সেদিকে নজর দিতে হবে একটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে। আসল কথা যেটা, আমাদের নিজেদের রাষ্ট্রটাকে আমাদেরকে নির্মাণ করতে হবে এবং এইখানে যেন কোনো রকম আইন শৃঙ্খলা ব্যত্যয় না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। এবং এখানে নিশ্চয়ই আপনি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আলোকপাত করেছেন। জনাব আব্দুল আল মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।